প্রকাশিত হয়েছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা। আর সেখানে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী হিসেবে নাম উঠে এসেছে দেবশ্রী চৌধুরী। সংঘ পরিবারের মেয়ে, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এবিভিপির যিনি যুব নেত্রী ছিলেন এবং তাতে বেশ নামও কামিয়েছিলেন তিনি। এবং তারপর 2019 সালে চমকপ্রদভাবে রায়গঞ্জে তিনি বিজয়ী হন লোকসভা নির্বাচনে এবং তারপর তিনি মন্ত্রিত্ব পান কেন্দ্রীয় সরকারে। তারপর থেকে দক্ষিণ কলকাতার প্রার্থী এই দেবশ্রী চৌধুরী, তাকে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি, তার সঙ্গে কথা বলবো। দেবশ্রী, অনেক শুভেচ্ছা। দক্ষিণ কলকাতার প্রার্থী আপনি হয়েছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, তার মধ্যে দক্ষিণ কলকাতার এবারের প্রার্থী আপনি হলেন, কি বলবেন, লড়াইটা কিরকম হবে? মজাদার লড়াই হবে। মূলত আমার যেটা মনে হয়েছিল, আমি আমার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও বলেছিলাম যে আমরা উত্তরবঙ্গে 8 জন এমপির মধ্যে 7 জন এমপি জিতেছি। উত্তরবঙ্গের ভয়েস সংসদে পৌঁছে গেছে, মোদিজির কাছে পৌঁছে গেছে। রাঢ়বঙ্গের একটা বড় অংশ আমরা জিতেছিলাম, জিতে আছি, সেই ভয়েসও পৌঁছেছে। দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা, 24 পরগনা এই সংলগ্ন এলাকায় আমরা এখনো এমপি হিসেবে যেতে পারিনি। এটা আমার কোনোভাবে মনে হয়েছিল, আমি বলেছিলাম। হয়তো ওনাদের কোথাও মনে হয়েছে যে তুমি যখন এই পরামর্শ দিয়েছো, দায়িত্ব একটু তোমাকেই নিতে হবে। 5 বছর এমপি থেকেছি, 2.5 বছরের কেন্দ্রীয় মন্ত্রী থেকেছি, আমার জীবনধারার এক ফোঁটা উন্নয়ন হয়। যে সৎ থাকতে চাইলে রাজনীতিতে সৎ থাকা যায়। মোদিজি বলেছিলেন না খাউঙ্গা না খানি দুঙ্গা। আমি আমার রায়গঞ্জে গিয়ে প্রথম বলেছিলাম আমি নিজে খাবো না, কাউকে খেতে দেবো না। যদি কেউ আপনাকে আমার নাম করে টাকা চায়, আগে আমাকে ফোন করবে। কেউ 5 বছরে কোনো ব্যবসায়ী, কোনো প্রমোটার কেউ বলতে পারবে না দেবশ্রী চৌধুরীর লোক এসে আমার কাছ থেকে 1 লাখ টাকা চেয়েছে। 10-20 লাখ ছেড়ে দিন, 50,000 1 লাখ টাকা কেউ চেয়েছে, কেউ বলতে পারবে না। বিরোধীরা অভিযোগ করছেন যে আপনি ওখানে আপনাকে মানে আর থাকতে চাইছিলেন না, মানে মানুষ নিতে চাইছিল না রায়গঞ্জে, তাই সেই ভয়েই আপনি চলে এসেছেন। আপনি একবার জিজ্ঞেস করে আসুন উত্তরবঙ্গের মানুষকে, ওখানে যান আমার জেলায়, আমি বলবো না, আপনি এখান থেকে লাগান। আপনার যে সাংবাদিকরা আছে, আনন্দবাজারের সাংবাদিকরা, তাদেরকে জিজ্ঞেস করুন যে তারা উত্তরবঙ্গের মানুষ আর রায়গঞ্জের মানুষ আমার এখানে পরিবর্তন হতে পারে শুনে তারা কি করছে। কাজেই আমি যে বললাম, আচ্ছা আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তাহলে আমাকে কি ক্লিন চিট দিয়ে দেবে মালা রায়রার বিরোধীরা? ফিরাদাকে আমরা কি বলবে, দেবশ্রী চৌধুরী দেবীর মতন, তাকে আপনারা ভোট দিন? বলতে পারবে কি? কিছু তো বলতে হবে। একটা জিনিস, যেটা আপনি দমদমেও প্রার্থী হতে চেয়েছিলেন। দমদমটা যেহেতু আমি ওখানকার ভোটার, আমি বলেছিলাম দমদমটা হলে ভালো, সেটা বলেছিলাম। কিন্তু ওই যে আমি বললাম, দমদমে আমাদের একজন কার্যকর্তাকে দেওয়া হয়েছে। আমাকে সবসময় পার্টি নির্ণয় নিয়েছেন যে কঠিনতম জায়গা, এবং সত্যি কথায় যাকে কোনো মূল্যে অবদমন করা যাবে না, যাকে নিয়ে কঠিনতম লড়াইটা লড়াই যায়, আমি এর বেশি ভুলে বলছি, এরকম কাউকেই তো পাঠাবে পার্টি। সেটার জন্য পাঠিয়েছেন। এত তাড়াতাড়ি উত্তরণ, মানে একদিকে এমপি অন্যদিকে মন্ত্রী হয়ে যাওয়া, কিন্তু তার 2 বছর বা 2.5 বছরের মধ্যে আবার স্বপ্নভঙ্গ, মন্ত্রিত্ব থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো। এইটার পেছনে কি কারণ বিধানসভা নির্বাচনের ফলাফল? বিধানসভায় কি রেজাল্ট হতে পারে এবং ওটা পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে কি হিসাবে ভোট পোলারাইজড হয়েছিল, সেটা ওনারা খুব ভালো করে জানেন। আমাদের প্রথমবারের জন্য 18 জন সাংসদ হয়েছে, এবং স্বাভাবিকভাবে 18 জন সাংসদেরই মনের মধ্যে বাসনা থাকে। আর শুধু আমাদের 2 জনকে করা হয়েছে, সেই 2 জনকে 2.5 বছর টার্ম দিয়েছিলেন, দেওয়ার পর অন্যদেরকে 4 জনকে সুযোগ দিয়েছেন। এটা তো স্বাভাবিক না? আমাকে মুখ থেকে কোনোদিন শুনেছেন যে আমার মুখ থেকে হতাশা, কষ্ট, আপনাদের সামনে এসে বিষদগার, একদিনের জন্য আমাকে বলতে শোনা যে অন্যায় হয়েছে আমার সঙ্গে, শুনেছেন? আমার মনে হয়েছে ন্যায় হয়েছে। 2.5 বছর যখন থেকে আমি আমার মন্ত্রিত্ব থেকে মুক্ত হয়েছে, তারপর থেকে আমি পুরো সময় রায়গঞ্জে থেকেছি।
জান লড়িয়ে দিয়ে রায়গঞ্জের জন্য, লোকসভার জন্য যত কাজ করা যায় ছুটে ছুটে এনে করেছি। রেলের যে কাজ করা যায়, পেন্ডিং কাজ সমস্ত কমপ্লিট করেছি। কারণ মধ্যখানে 2 বছর করোনা ছিল, কেউ কিছু করতে পারেনি। আমার মন্ত্রী থাকার কার্যকালের মাত্র 6 মাস আমি সময় একটু পেয়েছিলাম। এবার ইচ্ছে আছে, স্বপ্ন আছে। যদি বলেন আপনার কি হওয়ার স্বপ্ন আছে, মন্ত্রী হওয়ার, আপনার কিচ্ছু স্বপ্ন নেই। একটাই স্বপ্ন আছে, মোদিজির যে এমপিরা যাবে আমি যেন ওই সংসদ ভবনে বসতে পারি। কারণ মোদিজি বলেছেন এই 5 বছরের কার্যকাল একটা ঐতিহাসিক কার্যকাল হবে, শেষ ভাষণে বলেছেন। দক্ষিণ কলকাতা এমন একটা জায়গা যেখানে তৃণমূলের প্রভাব অবশ্যই শক্ত ঘাঁটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও জায়গা এটা। সেখান থেকে দাঁড়িয়ে লড়াইটা কি একটু কঠিন মনে হচ্ছে? কারণ অনেক ওয়ার্ডেই তৃণমূলের প্রভাব বেশি, কয়েকটি ওয়ার্ডে অবশ্য বিজেপির প্রভাবও রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি? দেখুন, এই লড়াইটা না মালা রায়ের সঙ্গে দেবশ্রী চৌধুরী হচ্ছে। মালা রায়ও মুখ না, দেবশ্রী চৌধুরীও মুখ নরেন্দ্র মোদী। আর যার সঙ্গে লড়াই হচ্ছে সেটা হচ্ছে মোদীজি, মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীজির নেতৃত্বে তৃতীয়বারে সরকার হচ্ছে, সেটা সমস্ত যে জনমত সমীক্ষা হয়ে গেছে, একটা সমীক্ষাও বলেনি, যত বিরোধী হোক, যে মোদীজির সরকার হচ্ছে না। বলেছে কেউ? সবাই বলেছে মোদিজির সরকার, এবং সেটাও 400 পার, সেটাও দেখাচ্ছে। তাহলে এই সরকারের কারা ফেলতে চাইছে, কারা জোট করতে চাইছে? যাদেরকে যাতে ইডি না ধরে, সিবিআই থেকে বাঁচতে, কয়েক হাজার কোটি, লক্ষ কোটি টাকা দুর্নীতি ধামাচাপা দিতে। এই পশ্চিম বাংলার বুকে যারা রোহিঙ্গাদেরকে বসিয়ে সন্দেশখালীতে একটা ডেমো দিল, শাহজাহানরা যেখানে অলরেডি পাকিস্তানের সুখ নিতে শুরু করে দিয়েছে, সেই পশ্চিমবঙ্গকে যাতে কোনো রকম বাঁচিয়ে রাখতে পারে তার জন্য ইন্ডি জোট করতে গেছিল, সেটাও তো পারলো না। ভোট যারা দেবেন তারা কেউ মূর্খ নয়। তারা দেবশ্রী চৌধুরীকে দেখে লোকসভার ভোট দেবে না, তারা মোদিজির মুখ দেখে দেবে। আমি মোদিজির প্রতিনিধি হিসেবে একজন এখানে উপস্থিত বিজেপির হার্ডকোর কার্যকর্তা, কোনো মূল্যে বিক্রি হই না, কোনো মূল্যে মাথা হেলায় না, কোনো মূল্যে মাথা নত করি না, কাউকে ভয় পাই না। সেই রকম একজন কার্যকর্তাকে উনি সিলেক্ট করে পাঠিয়েছেন। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যদি মার্কশিট দিতে বলি, নম্বর দিতে বলি, আপনি নিজেকে কত নম্বর দেবেন? আর দক্ষিণ কলকাতার সাংসদ যিনি এখনো রয়েছেন বা বিদায়ী সাংসদ মালা রায়কে কত নম্বর? আমি নম্বর দেওয়ার লোক না। যে নিজেকে নম্বর দেয়, যে নিজেকে মনে করে সর্বজান্তা, তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন। যে নিজেকে বলে আমি 1 মাসের মধ্যে আমি সব কাজ করে ফেলেছি, তার কাছে বলুন। আমি আমাকে নম্বর দেওয়ার লোক নই। নম্বর দেওয়ার লোক রায়গঞ্জ লোকসভার লোক, যার কাছে আমি 5 বছর সাংসদ ছিলাম। আর নম্বর দেবেন এই লোকসভার যারা ভোটার, তারা নম্বর দেবেন আমার কথা পাওয়া উচিত। কতটা আশাবাদী? আমার কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে? আমি আশাবাদী। দক্ষিণ কলকাতার লোক, তারা এবার প্রার্থী পেয়েছেন, ঠিকঠাক প্রার্থী। আমি লড়বো, তাদের সঙ্গে থাকবো। আশা করি তারা আমার মাধ্যম দিয়ে নরেন্দ্র মোদীজিকে সমর্থন করবে। দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, তিনি জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী তো বটেই, তার সঙ্গে সঙ্গে তার হাতিয়ার বা অস্ত্র হলো তার সততা। এমনটাই কিন্তু তিনি জানালেন আগামী লোকসভা নির্বাচনে। তাই সেই সততাকে পথে হেঁটেই তিনি যে ভোট ব্যাংক নিজের কাছে করে নেবেন, এমনটাই কিন্তু বললেন দেবশ্রী চৌধুরী। এখন দেখার বিষয় লোকসভা নির্বাচনের ফলাফলে এর প্রভাব পড়ে কিনা। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।